দর্শন শিক্ষা পরিবারের তরফ থেকে, ম্যামের তরফ থেকে প্রত্যেক বৃহস্পতিবারের মতো এই বৃহস্পতিবার চলে এসেছি। আজকে আর এক্সট্রা কোনো কথা বলবো না। আজকে পেরেছি আসতে, আজকে প্রভু চেয়েছেন, সেই জন্যই তোমাদের সঙ্গে আবার অভিনব দর্শনের ক্লাসে চলে আসতে পেরেছি। সকলে নিশ্চয়ই ভীষণ ভালো আছো, পজিটিভ আছো, দর্শন শিক্ষা পরিবারের সঙ্গে আছো, প্রভুর সঙ্গে আছো, প্রকৃতির সঙ্গে আছো, সর্বোপরি নিজের বিবেকের সুরের সঙ্গে আছো, নিজের বিবেকের সঙ্গে আছো। সেটাই তো আমাদের কাম্য প্রত্যেকের। নাকি মানুষ ঠকানো, নিজের স্বার্থসিদ্ধির জন্য অপরকে জানতে না দিয়ে সেই কাজটা করে ফেলা, এই 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 যাত্রাটুকুর জন্যই আমাদের আশা। কোনটা? এরকম কিছু কেউ করছি না তো? যদি করে থাকি তাহলে সেখান থেকে বেরোনোর চেষ্টাটা করতে হবে, নিজেকে খোঁজার চেষ্টাটা করতে হবে। আমি যে শুধুমাত্র রোশনি গাঙ্গুলি নই, বা আমি যে শুধুমাত্র বাঘিনী নই, এই পরিচয়টা এখানকার জন্য, এখানে আমাকে এই পরিচয়টা দেওয়া হয়েছে বলে তাই জন্য এই নামে সকলে আমায় চেনে। যদি আমাকে এই রকম নাম কিছুই দেওয়া না হতো, যদি অন্য কোনো নামের পরিচিতি লাভ করতাম, তাহলে অন্য কোনো রকমভাবে পরিচয় ঘটতো। সেটাই কতটা নিজেকে চিনতে পারলাম, কতটা নিজেকে জানতে পারলাম, সেই প্রসেসটার মধ্যে দিয়ে কতখানি এগোতে পারলাম, সেটার খোঁজটা কিন্তু করাটা শুরু করে দিতে হবে। কারণ সময় কিন্তু এবার এগিয়ে আসছে। কিসের সময়? তুমি আমি আমরা কেউ জানি না ঘন্টাটা কখন বেজে যাবে, তার সময়। বাকিটা নাই বা উল্লেখ করলাম, কিছু জিনিস তো উজ্জ্ব থাকাই ভালো না? চলো আজকে শুরু করি। শেষ করেছিলাম তোমাদের থটগুলো পয়জনড হয়ে গেলে গ্ল্যান্ডগুলো কুব্যবহারে, অসৎ ব্যবহারে পয়জনড হয়ে যাবে। তারপর থেকে আমরা সারাদিন ধরে যে সমস্ত চিন্তা করি, বেশিরভাগ ক্ষেত্রে তার একটাও আমাদের বডির পক্ষে অনুকূল নয়, স্বাস্থ্যকর বা হেল্পফুল নয়। বুঝতে পেরেছো? সবসময় একটা ডিস্টার্বড থট, ডিস্টার্বড মাইন্ড নিয়ে আমরা রয়েছি। মনের মধ্যে এই সহজ সরল সুস্থ প্রাণখোলা হাসি হারিয়ে গেছে। আগে এই যে এতটা বললাম, সেটার এই মন এই বুদ্ধি কি বুঝেছে তার ব্যাখ্যাটা বলি। খুব সোজা কিন্তু। এই যে কটা লাইন পড়লাম, একটা দুটো তিনটে লাইনের অর্থটা ভীষণ সোজা কিন্তু আমাদের কাছে। আমরা জানি আমরা এরকমই করে থাকি। আমরা সারাদিন ধরে যে সমস্ত চিন্তা করি, বেশিরভাগ ক্ষেত্রে তার একটাও আমাদের বডির পক্ষে অনুকূল নয়, স্বাস্থ্যকর বা হেল্পফুল নয়। এই দেহটা শুধুমাত্র হাত পা, এই বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, এই যা যা রয়েছে, শুধু কি সেই সকল কিছু দিয়েই তৈরি? নাকি এই দেহের অভ্যন্তরে যে 7 চক্রের কথা আমরা জানি, সেই 7টা চক্র দিয়ে তৈরি? এছাড়া আরও বিভিন্ন অণু, বিভিন্ন কোষ, অনেক কিছু তো আছে। অনেক কিছু তো আমরা জেনেছি, পড়েছি। এখানকার পুঁথিগত বিদ্যে দিয়ে যতখানি আমরা আমাদের মতো করে শিক্ষিত হতে পেরেছি, আমাদের মতো করে জানার পরিধিতে আমরা অগ্রসর হতে পেরেছি, আমরা জানি তো এরকম অনেক কিছু। বিজ্ঞান বলেছে, পড়াশোনা বলেছে, আরও কতজন কত কি বলেছে। কিন্তু আমরা সত্যিকারের বডির পক্ষে যেটা অনুকূল বা যেটা স্বাস্থ্যকর, সেই রকম কি কোনো কিছু চিন্তা আমরা করি? একটু কি ভেবে দেখেছি কখনো? আমি মনে মনে চিন্তা করছি, আমার যতটুকু সামর্থ্য ততটুকু দিয়ে আমি আমার সংসারটাকে আমি কিভাবে সাজাতে পারি, বা
আমার সন্তানের, আমার পরিবারের সকলে যাতে ভালো থাকে, তাদেরকে ভালো রাখার জন্য, পাশাপাশি নিজেকে ভালো রাখার জন্য আমার যা যা করণীয় আমি সেই রকম চিন্তা ভাবনা করছি, সেই রকম কাজ করছি। কিন্তু সেই চিন্তাগুলো করতে গিয়ে নিজেকে ঠকাচ্ছি, বাড়ির মানুষগুলোকে ঠকাচ্ছি, আমার চারপাশের যে মানুষগুলো রয়েছে তাদের ঠকাচ্ছি। আমার এমন অজস্র কর্ম আছে যে কর্মগুলো শুধুমাত্র ঠকানোর ফলেই সেই কর্মটা তৈরি হয়েছে। তাহলে তো আমি এই পার্টিকুলার সমাজটায়, এই দানব প্রকৃতির সমাজটায় আমি তো তাহলে নিজেকে টিকিয়ে রাখতে পারবো না। এখানে তো কম্পিটিশন চলে। কিসের কম্পিটিশন? রক্তক্ষরণের কম্পিটিশন। অনুভূতিগুলো ক্ষরণ হয়ে যাবে, রক্ত স্রোতের মতো ভেসে যাবে, তার কম্পিটিশন। একে অপরকে কি করে টেক্কা দিয়ে এগিয়ে যাব, কে বলবে যে আরে এইখানটায় না এরকম, বড্ড বেশি এখানটায় ভালো, এই ভালোত্বটাকে নষ্ট করে দিতে হবে। এরকম কত কম্পিটিশন আছে। তো আমরা আমাদের চিন্তাগুলোর মধ্যে এরকম অজস্র চিন্তা দিয়ে এমন একটা কর্ম করছি যেটা আলটিমেটলি ঠকানো। কাকে কাকে বীজ করি, কাকে আমরা মানে কি বলবো, মানে কার সঙ্গেই অত্যাচারটা করি? নিজের সঙ্গে করি। নিজের সেই প্রত্যেকটা চক্রর যে অনুভূতিগুলো মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা, সহস্রার, এই সকল অনুভূতি চক্রগুলোর মধ্যে যে অনুভূতিগুলো পড়ে আমরা তাকে ঠকাচ্ছি। এই বডিটাকে তো ঠকানোর জন্য দেওয়া হয়নি। প্রকৃতি বলেনি যে তোমাকে সৃষ্টি করা হলো চেতন সত্তা আর প্রকৃতি, এই দুটোকে তোমাকে পাশাপাশি দিয়ে দেওয়া হলো, তুমি তৈরি হও এখানে। কিন্তু তুমি কিভাবে তৈরি হলে? তুমি খাঁটি সোনা হলে না, তুমি ওই লোহাটাতে থেকে গেলে। কারণ ওই লোহাটায় মরচে পড়তে 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 আজকে এমন অবস্থায় এসেছি আমরা, বা আমাদের অনুভূতিগুলো, আমাদের এই দেহগুলো, মানে একটা লাইন, এই একটা লাইনের মধ্যে থেকে কতগুলো কথা, কতগুলো বাস্তব কথা চলে আসে। আমরা তো কত বয়সের কত সোল যে বডিতে আছে, যে মানুষগুলোকে আমরা চিনতে পারছি, এক একটা নতুন নতুন মানুষকে আমরা দেখছি, তাদের সময়টুকু আলাদা 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 একদম, মানে তাদের জার্নি তো আমাদের প্রত্যেকেরই আলাদা হয়, কিন্তু তাদের সময়ের যে স্প্যানটা, তারা যেভাবে তাদের জীবন দর্শনটাকে দেখেছে, বা তারা তাদের জীবনটাকে যেভাবে চালিত করে এসেছে এত দিন পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত হয়তো করছেন, তারা তো একভাবে দেখবে। কিন্তু কেউ এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারবে না যে না আমি মরবো না। কেউ এটা গ্যারেন্টি দিয়ে বলবে না যে আমি সারা জীবন টয়লেটটাকে, পটিটাকে আমি আটকে রেখে দিতে পারবো, আমি আমার প্রত্যেকটা অনুভূতিকে আটকে রেখে দিতে পারবো, আমি এমন কিছু চিন্তা করব না যেটা থেকে আরেকটা অপর কোনো সোল যে বডিতে আছে তার কোনো রকম কোনো কিছুতে আঘাত লাগে। আমরা এরকম গ্যারেন্টিটা দিতে পারি না। তাহলে কি এরকম আরও কত কথা বলবো, আরও কথা মানে কত কথা বলতে ইচ্ছা করছে, কিন্তু মানে এই একটা লাইনের জন্যই যদি এত কথা হয়, তাহলে পরেরগুলোর জন্য কি আসতে পারে? তাহলে আমরা যে সমস্ত চিন্তা করি সেগুলো আমাদের বডির পক্ষে অনুকূল নয়, স্বাস্থ্যকর নয়, এই দেহটার জন্য ঠিক নয় এগুলো। আমরা তো তামসিক গুণগুলোর মধ্যেই থেকে গেলাম, তাহলে কোথায় শতক গুণের সেই খেলাটার মধ্যে নিজেদেরকে আরও সুন্দর করে খেলতে পারলাম না। তো তারপরের লাইনটা কি? সবসময় একটা ডিস্টার্ব থট, একটা ডিস্টার্বড মাইন্ড নিয়ে আমরা রয়েছি। মনের মধ্যে সেই সহজ সরল সুস্থ প্রাণখোলা হাসি হারিয়ে গেছে। কখন
কোন সময়টুকুর জন্য বা কোন সময়টা আমরা সেই সুস্থ প্রাণ খোলা একটা হাসি হেসেছি? এই সুস্থ শব্দটার অর্থ কী? ডাক্তাররা এক কথায় বলবে, মনোবিজ্ঞানীরা এক কথায় বলবে, ঐতিহাসিকগণ এক কথায় বলবেন, দার্শনিকগণ এক কথায় বলবেন। আদতে কোনটা? এই সুস্থ থাকাটাকে আমি কি বলবো? আমরা কিন্তু এই শব্দগুলোর প্রকৃত কি অর্থ সেটা নিয়ে কিন্তু আমরা ভাবি না। তারপরের কথাটা কি? অলওয়েজ ডিস্টার্বড মাইন্ড, বা আর একটা কি প্রভু বলেছেন? ডিস্টার্বড থট। যে এই যে একটা অস্বাস্থ্যকর চিন্তা, অস্বাস্থ্যকর একটা মন, সেগুলো নিয়ে আমরা চলছি। এই আমার এটা হলো না, আমি এরকম ভেবেছিলাম, সেটা আমার সঙ্গে ঘটলো না, আমার জীবনে আমি যা যা চিন্তা করলাম কোনো কিছুই হলো না। জীবনটা বুঝলি কোথায় রে বাবা? জীবনটাকে তো বুঝতে হবে। জীবনটা শুধু মাঠে ময়দানে ছোটাছুটি করলে তার জন্য জীবন নয়। জীবনটা শুধুমাত্র পেটটা চালানোর জন্য সেটা জীবন নয়। জীবনটা শুধুমাত্র কি সুন্দর সেটার জন্য নয়। মায়ের গর্ভে যখন একটা ভ্রূণ আসে, বা সেই দেহটা যখন আস্তে আস্তে তৈরি হবার পর 5 মাসের মাথায় ওই বডিটার মধ্যে যখন একটা সোল ইনজেক্ট হয়, প্রকৃতি থেকে বলে দেওয়া হয় তোমার জন্য এই বডিটা ডিসাইডেড, তোমাকে এইখানে ছুটতে হবে, তোমাকে এইখানে যেতে হবে, তোমাকে আর একটা সুযোগ করে দেওয়া হলো, তুমি তোমাকে চিনে নাও, তুমি তোমাকে জেনে নাও, তুমি পারলে আর একবার আরেকটুখানি তৈরি হয়ে নাও। না হলে কিন্তু ওই যখন তুমি বডিটা থেকে বেরোবে, তুমি যখন দেখতে পাবে এই পৃথিবী, এই ইউনিভার্সটার মধ্যে সমস্ত সোলগুলোকে দেখলে মনে হবে পোকা কিলবিল করছে। এত সোল, এতজনের এত কর্ম। তাহলে আমরা কেন এমন কোনো মন নিজেদেরকে সেইটায় নিয়ে যেতে পারছি না, বা এমন কোনো মনের সেই ধারটায়, সেই দ্বারটায় আমরা যেতে পারছি না যে যেখান থেকে আমাদের আর ডিস্টার্ব মাইন্ডটা হবে না, বা কোনো ডিস্টার্ব থটের মধ্যে দিয়ে আমরা এগোবো না। তারপর প্রভু কি বললেন? মনের মধ্যে সেই সহজ সরল সুস্থ প্রাণখোলা হাসি হারিয়ে গেছে। সেই শিশুর মতো অকপট হাসি কোথায় গেল? কেন গেল? কারণ প্রবলেমের পরে প্রবলেম এসে আমাদের জীবনগুলিকে জর্জরিত করে তুলেছে। এখন এত শত জমানো প্রবলেমগুলোর সত্যিকারের সুষ্ঠু সমাধান করতে তো পারছই না, উল্টে ফাঁকি দিয়ে বিবেকের নির্দেশ না নিয়ে কৌশল করে ধাক্কা দিয়ে সরিয়ে বা দায়িত্বের ঝক্কি কাটিয়ে চলছ। এতে তোমায় কোথায় নিয়ে গেল তা খেয়াল করেছো কি? ভালো করে বুঝতে চেষ্টা করো। তাহলে এই যে আমরা কথাগুলো বলছি, আমি কি বলবো, এই কি ব্যাখ্যা করব? প্রভু তো এই লাইনটার মধ্যেই যা বলার বলে দিয়েছেন। বিবেকের নির্দেশ না নিয়ে কৌশল করে ধাক্কা দিয়ে সরিয়ে বা দায়িত্বের ঝক্কি কাটিয়ে চলছ। আমরা এরকম বহু কর্ম করেছি না কৌশল করে? বিবেক থেকে কি জানান দিয়েছে? বিবেক মানে কি? বিবেক মানে কি? এত বছর বলছি, এতদিন ধরে তো এত বিবেক 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 নিয়ে বলছি কথাটা। বিবেক মানে কি? ভেতর থেকে যখন কোনো একটা কর্ম করছি, সেইটা আমি ঠিক করছি না ভুল করছি, সেটা কি কেউ আমাকে জানান দিয়ে দিচ্ছে? সেটা কি কেউ আমাকে বলে দিচ্ছে তুমি এই কর্মটা ঠিক করছো, তা তুমি এই কর্মটা ভুল করছো? এটা 1 নম্বর। 2 নম্বর, কৌশল করা। কতগুলো কৌশল করলাম আমরা। এই যে জীবনটায় যত সংখ্যায়, মানে এই দেহটার তো একটা সংখ্যা রয়েছে, এই 60 বছর, 70, আমি জোড়ায় জোড়ায় বলছি, কারুর 80,
কারোর 90। এই পুরো স্প্যানটায় কত কৌশল আমরা নিয়েছি। একটা বাচ্চাকে খাবার খাওয়াতে গেলেও মাকে কি সাংঘাতিক কৌশল করতে হয়। তাহলে প্রভু বললেন বিবেকের নির্দেশ না নিয়ে কৌশল করে ধাক্কা দিয়ে সরিয়ে, আরে ও ওপরে উঠে যাচ্ছে, অনেকখানি ওপরে উঠে গেছে, ওকে নিচে নামাতে হবে। কিভাবে? কথার জালে, অপমান করে, ডিরেক্টলি নয়, ইনডাইরেক্টলি, প্রচণ্ড রকমভাবে ভেতরটাকে একদম হন্ট করে দিতে হবে। এত কড়া কড়া কথা বলতে হবে যে সে আঘাত পেতে বাধ্য। তারও সে যে যত সুন্দর করে ওপরে উঠছিল, সে নিজেকে আস্তে আস্তে চিন্তা করবে সত্যি কি তাহলে আমি এরকম, সে ডিমোটিভেটেড হবে। তার পাশাপাশি কি দায়িত্বের ঝক্কি। আমরা তো সকলে দায়িত্ব নিয়েছি, বিভিন্ন জনের দায়িত্ব নিয়েছে। একজন কোনো একটি ব্যক্তি সে তার পরিবারের দায়িত্ব নিচ্ছে, কোনো একটি নারী সে তার পরিবারের দায়িত্ব নিচ্ছে। সব থেকে বড় দায়িত্বটা নিজের দায়িত্ব নেওয়া, সেটা আমরা কতজন করেছি? নিজের দায়িত্বটা কি নিতে পেরেছি? আরে নিজে ঠিক থাকলে তো তবে বাকি জনকে তো দায়িত্ব নেব। নিজেই ঠিক নেই, এদিকে আমি দায়িত্ব নিয়ে চলছি, তাহলে এই নিজের ঠিক থাকাটাকে কি, নিজেও আমি কোনটাকে বলবো? এই আমি যাকে আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে ক্যামেরার ওপারে, নাকি যে আমি এই রূপটা পেয়েছি, এই মুখমণ্ডলটা, এই দেহটা পেয়েছি, যে আমি কি করতে পারি না, আমি এর সাহায্য নিয়ে আমার নিজের গঠনকে আরো সুন্দর করে গঠিত হতে পারি বা নিজেকে গঠন করতে পারি। কতজন? এইভাবে তো আমরা কেউ ভাবি না। আমরা অন্য রকমভাবে ভাবি অলওয়েজ। আমাদের ভাবনার পরিসীমাটা বা গণ্ডিটা এমন একটা স্থান পর্যন্ত, আমি যত উচ্চশিক্ষিতই হই না কেন, আমি যত মার্জিতই হই না কেন, আমি যত সুন্দর মনের মানুষ হই না কেন, আমি কাউকে না কাউকে কখনো না কখনো কোনো না কোনো মুহূর্তে কষ্ট দিয়েছি, আঘাত দিয়েছি। বাকিটা আর বলবো? এরকম কতজন আমরা আছি? বহুজন আছি। কিন্তু সেইটা অকপটে স্বীকার করে নিয়ে, কারুর কাছে না, নিজের কাছে, সেইটা অকপটে স্বীকার করে নিয়ে নিজের কাছে তারপরের জার্নিটা কিভাবে আমরা শুরু করেছি? কেউ করিনি। যদি আমরা কেউ করতাম তাহলে বোধহয় সমাজটা অন্যরকম হতো। একটা যুগের পর যুগ, একটা কালের পর কাল, শতাব্দীর পর শতাব্দী শুধুমাত্র সারভাইভড করবে বা করতে পারে বা করেছে, এই পদ্ধতিটা থাকতো না। একটা অন্যরকম পদ্ধতি থাকতো, বেদভিত্তিক সাম্যবাদ থাকতো, যেখানে আমরা সবাই সমান, কেউ ছোট নয়, কেউ বড় নয়। তোমার যদি একটা কোনো আহারের দরকার হতো বা তোমার যদি কোনো একটা খাদ্য গ্রহণের জন্য দরকার হতো, আমার কাছে যেটা রয়েছে বা অন্যের কাছে যেটা রয়েছে সেটা আমি তোমাকে দিয়ে দিতাম বা সে তোমাকে দিয়ে দিত। আমরা সবাই শুধু ভাবি আমরা প্রচণ্ড রকমভাবে প্রিভিলেজড। কি বিষয়? সকল কিছু বিষয়। একটা দারুণ ঘটনা বলি। সেন্ট্রাল মেট্রো স্টেশনে, কবে এটা হলো, বোধহয় পরশুদিন, বোধহয়, যদি না খুব ভুল বলে থাকি। সেন্ট্রাল মেট্রো স্টেশনে আমি টিকিট কাটছি সন্ধেবেলায়, হাওড়া ময়দান আসবো।
সবাই লাইন দিয়ে আছে, বেশ কিছু বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা ছিলেন। একদম একটা পুচকু বাচ্চা হতে পারে, সে বোধহয় যে জায়গাটাকে আমরা ওই এখানকার ভাষায়, আমাদের ভাষায় বস্তি বলি, ওই রকম কোনো একটা গোষ্ঠীর হয়তো তার বেড়ে ওঠাটা সেরকমভাবে। তো সেই বাচ্চাটা বে লাইনে এসে সামনে একজন খুব বয়োজ্যেষ্ঠ একজন দাঁড়িয়েছিলেন, ও আগে টিকিটটা কাটবে বলে ওখানটায় গেছে। প্রচণ্ড পরিমাণে তিনি রেগে গেছেন, কারণ সবাই তাড়াহুড়ো করছে, ট্রেন মিস হয়ে যাচ্ছে, একটাই কাউন্টার টিকিটের। বাচ্চাটার রিয়াকশন দেখলে একটা আমাদের এখানকার বাস্তবের যে চিন্তাধারা সকলের, এই সমাজের যে চিন্তাধারা বা বিগত কয়েক শতাব্দী ধরে যে আমাদের চিন্তাধারা নিয়ে আমরা বহন করে নিয়ে আসছি, একটার পর একটা প্রজন্ম বেড়ে উঠছে, সেখান থেকে দেখলে মনে হবে তিনি যে রিয়াকশনটা করেছেন ম্যাক্সিমাম জনেরই সেরকমই রিয়াকশন হবে। হ্যাঁ, বেলাইনে ঢুকছে, তিনি তো প্রায় মারতেই যাবেন, এরকম একটা বাচ্চা বলে ছেড়ে দিয়েছেন, নিজে মুখে তিনি সেটা স্বীকারও করছেন। বাট আমার অবজারভেশনটা ছিল এই যে সোলটা যে পার্টিকুলার ওই বডিটায় আছে, এই মুহূর্তে সেই বডিটা বাচ্চা, তার জার্নি কতদিনের আছে জানা নেই, আদতে সে কতখানি তামসিক গুণের প্রাধান্যে বেড়ে উঠেছে, তার পরিবেশটা এমন যে সে সেই কাজটা করতে বাধ্য। তা সে জানে যে যদি আমাকে বেঁচে থাকতে হয় আমাকেই ছিনিয়ে নিতে হবে। আমি কোনো নিয়ম জানি না, আমি সভ্য সমাজ, তথাকথিত আমাদের এই সমাজটা যে সভ্য সমাজ, এই সমাজের নিয়ম যেটা, সেই নিয়মটাকে আমি ভাঙতে পারি। আমি অনেক রকমভাবে ঘটনাটাকে আমি দেখার পরে আমি অনেক রকমভাবে ঘটনাটাকে বিশ্লেষণ করছিলাম নিজের সঙ্গে। আমি কেন আজকে এটা শেয়ার করলাম, আমরা হচ্ছে ঠিক সেই রকম বস্তি টাইপ কোচের মানসিকতার এক একজন সোল, যে আমরা নিজেরা নিজেদের ভালোটা চাই না, আমরা শুধুমাত্র সেইটাই করতে চাই যেটাতে আমার এই মুহূর্তটার ভালো লাগাটা কেটে যেতে পারে, বা আমার এই মুহূর্তের যেটা দরকার সেইটা আমার প্রয়োজনটুকু মিটে গেলেই হলো। কিন্তু তারপরেরটা, বডিটা থেকে যখন বেরিয়ে যাওয়া হবে সকলের, তখন এটা বডি, তখন আর কেউ নাম ধরে বলবে না, কেউ বলেও না। কি করে, কেউ মারা গেলে নর্মালি কি করে, বডিটা যখন আসে সবাই সব কাজ টাজ, আমার নিজের চোখের দেখার বহু, যাদেরকে কাছের জন আমরা বলি, এরকম বহু আত্মীয় স্বজনকে তো দেখলাম, নর্মালি এটাই করা হয়। শ্মশানে যাওয়া হয়, তার সমস্ত কাজকর্ম সমস্ত কিছু শেষ করে দেওয়া হয়, তখন আর কেউ তাকে নাম ধরে ডাকে না, যারা যাকে সম্বোধন করে ডাকে তখন আর সেটা কেউ বলে ডাকে না, তখন একটা বডি হয়ে যায়, ডেড বডি। সেই বডির উল্লেখটা করার পরে চা বিস্কিট খাওয়া দাওয়া হয়ে গেল, কেউ একটু ভারাক্রান্ত, যারা একটু কাছের মানুষ, যারা একটু দূরের মানুষ, তারা একটু হাসাহাসি করলো, এরকম কত উদাহরণ আছে। কিন্তু আদতে এই যে বস্তি টাইপ, মানে বস্তি শব্দটার সঙ্গে আমাদের ইমোশনগুলো এত বলছেন না না ও ভালো না, এই যে ব্যাপারটা, ও ওখানে কি বলবো, ওর কোনো কালচারই জানে না। আমাদের ভেতরের কালচারটা আমরা কোথায় করলাম, এইটা হচ্ছে মোদ্দা কথা। তুমি মূলাধারকে নিয়ে শুধুমাত্র পরিচর্যা করতে যাও, তোমার এই জীবনটাই কেটে যাবে। রবীন্দ্রনাথ ঠাকুর মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর অবধি তিনি জাগ্রত করেছিলেন, সেই বিষয়টা নিয়ে আমরা কতজন জানি? কি ফাংশন এই চক্রগুলোর, এই গোটা দেহটার
কি ফাংশন? শুধুই কি একে অপরকে দেখলে ভালো লাগবে, কামের উদ্রেক হবে? আবার যখনই কোনো একটা ভালো জিনিস খেতে আমাদের ইচ্ছে করে, সেই তৃপ্তিটা ঘটে যাওয়া মানে সেখানেও কামের উদ্রেক ঘটলো? কোথায়? আমরা তো এইসব নিয়েই মেতে আছি। আমার এইটা একটা জায়গা, আমার এইটা সারভাইভিংটা কমপ্লিট হয়ে গেল, চলো মিটে গেল, আবার নেক্সট কিছু একটা, এই নিয়েই তো আমরা মেতে আছি। তো আজকে অনেকটা না, মানে এই কথাটা বলতে গিয়ে আজকে অনেকটা সময় চলে গেল। আজ এই অবধি থাক, পরের বৃহস্পতিবার দিনকে আবার পরেরটা আলোচনা করব। তো সকলে একটুখানি, আর কি জানি তো না কতদিন প্রভুর ইচ্ছেতে তোমাদের সঙ্গে এই অভিনব দর্শনের ক্লাসটা নিতে পারবো। যতদিন প্রভু চাইবে ততদিন। সবাই ভীষণ ভালো থাকো, পজিটিভ থাকো। একটু তুমি যে কেন এসেছো বা তোমরা যে কেন এসেছো, শুধু জন্মটা কি এই নামটা পাওয়ার জন্য, এইখানকার জীবনের সকল কিছু করার জন্য, দুঃখ যন্ত্রণা ভালোবাসা এই সমস্ত কিছু নিয়ে এগোনোর জন্য, পিএনপিসি করার জন্য, নাকি সত্যিকারের আমাদের আসার রিজনটা কি সেটা জানার জন্য, সেটা খোঁজার জন্য এবং সেই পথে হাঁটার জন্য, বিবেকের সুরে হাঁটার জন্য? সকলে ভীষণ ভালো থাকো, পজিটিভ থাকো, প্রভুর সঙ্গে থাকো, প্রকৃতির সঙ্গে থাকো, নিজের সঙ্গে থাকো, নিজের সঙ্গে বিবেকের সুরে থাকো। আর সকলে বলো, বুঝে বলো না বুঝেও বলো, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। পরের ভিডিওতে দেখা হচ্ছে সবার সঙ্গে। আজকের মতো টাটা।